গুড মর্নিং এভরিবডি, স্টুডেন্টস। আশা করি তোমরা সকলে ভালো আছো। আচ্ছা, আজকে আমরা আমাদের এই ফিজিক্স ক্লাসে আলোচনা করব যে আমরা স্বাভাবিক কম্পন এবং অবমন্দিত কম্পন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখো, এর আগেই আলোচনা অলরেডি করেছি যে স্বাভাবিক কম্পনে যদি কোনো একটা বস্তু কণা স্বাভাবিক কম্পনে যদি কোনো একটি বস্তু কণা কম্পিত হতে থাকে, তাহলে তার বেলায় কি হয়, না হলে তার যে বল, অর্থাৎ তার উপরে একটি কণা, এরকম একটি কণা তার উপরে কি হয়, যদি এপাশ ওপাশ কম্পিত হতে থাকে, অর্থাৎ সরল দোলগতিতে যদি দুলতে থাকে, তার মানে কণাটি কখনো ডান দিকে যায়, আবার কণাটি কখনো বাঁ দিকে যায়। এর মধ্যবিন্দু বা সাম্যবিন্দু থেকে যখন ডান দিকে কিছুটা অগ্রসর হয়ে যায়, মনে করা গেল যে এক্স দূরত্ব অগ্রসর হয়ে যায়। যখন এক্স দূরত্ব অগ্রসর হয়ে যায়, অর্থাৎ ও বিন্দু থেকে এ বিন্দুতে যখন অগ্রসর হয়ে যায়, সেটা দূরত্ব হচ্ছে এক্স। তখন কি হয়, না হলে তার সাম্যবিন্দু বা মধ্যবিন্দুর দিকে ওই কণাটিকে একটি বলে টানতে চাইবে, অর্থাৎ সাম্যবিন্দুর দিকে আনতে চাইবে। এইভাবে আমরা জানি যে একটা দোলক ঘড়ি, এরকমভাবে আমরা দেখেছি যে একটি দোলক ঘড়ি যদি থাকে, তার দোলকটি কী হয়, এপাশ এপাশ দুলতে থাকে। এপাশ এপাশ দুলতে থাকে কেন? তার কারণ হচ্ছে, এটা যখন এই দোলকটি ডান দিকে যায়, তখন কিছুটা যায়, তখন তার মধ্যবিন্দু বা সাম্যবিন্দুর দিকে দোলকটাকে আনতে চায়। এর আনতে চাওয়ার কারণ আছে। তার কারণ হচ্ছে তার অভিকর্ষজ বল। তার একটা অভিকর্ষজ বল থাকে, সেই অভিকর্ষজ বলের একটা উপাংশ তাকে তার মধ্যবিন্দুর দিকে আনতে চায়। আমরা ধরে নিলাম এই যে উপাংশ সাম্যবিন্দুর দিকে আনতে চায়, সেই উপাংশের যে বল, সেই বলটা আমরা ধরে নিই, সেই বলটা হচ্ছে এফ। তাহলে এই বলটাকে বলা হবে প্রত্যনয়ক বল। তাহলে এই প্রত্যনয়ক বলের মান কত হবে? না হলে প্রত্যনয়ক বলের মান এফ ইকুয়াল টু কণাটির ভর, যে কণা তার ভর এম, এবং তার ত্বরণ অর্থাৎ d2x dt2। দেখা যায় এই যে বল, তা কি হয়, না হলে এই যেটা বল হয়, সেটা আসলে সরণের যতটা সরণ হয়, ডিসপ্লেসমেন্ট হয়, সেই সরণের সমানুপাতিক হয়। অর্থাৎ যতটা সরণ ডিসপ্লেসমেন্ট হয়ে বেশি হয়ে যাবে, যতটা এই ডিসপ্লেসমেন্ট যতটা বেশি হবে, সাম্যের দিকে আনার বল, প্রত্যনয়ক বলের মান তত বেশি হবে। অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। এখন দেখা গেল যে এক্স ডিসপ্লেসমেন্ট কোন দিকে, না হলে ডান দিকে, অর্থাৎ কণাটি সাম্যবিন্দু থেকে দূরে সরে যাচ্ছে ডান দিকে। আর এফ কোন দিকে, এফ বল কোন দিকে, না হলে সাম্যবিন্দুর দিকে। এই দুটো যে ডাইরেকশন, এই ডাইরেকশন দুটো ঋণাত্মক, অর্থাৎ একজন আরেকটির বিপরীত দিকে। এই রকম একজন আর একজনের বিপরীত দিকে হয় বলে, এবং বল ও সরণ দুই ভেক্টর রাশি বলে কি করা হয়, না হলে একটা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়। তার মানে এক্ষেত্রে বল এফ সমান সমান মাইনাস একটা ধ্রুবক এ ইন্টু এক্স। আমরা এখানে এটা হচ্ছে একটি ধ্রুবক, এ হচ্ছে একটি ধ্রুবক বলা বাহুল্য। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা বলতে পারি যে এফ এর জায়গায় ফোর্স আমরা এম d2x dt2 ইকুয়ালস মাইনাস এ এক্স or m d2x dt2 প্লাস ax ইকুয়ালস 0, or m দিয়ে মাস দিয়ে দুই পক্ষকে আমরা ভাগ করে দিই, তাহলে d2x dt2 প্লাস a বাই m ইন্টু x ইকুয়ালস 0, or
d2x dt2 প্লাস এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এ হচ্ছে একটি ধ্রুবক, ভর কণার ভরও ধ্রুবক, সুতরাং কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরে নিলাম, ওমেগা স্কোয়ার এক্স 0, যেখানে অবশ্যই ওমেগা স্কোয়ার মানে a by m দ্যাট ইজ ওমেগা ইকুয়ালস রুট a by m, কনস্ট্যান্ট বাই m আমরা এটা লিখতে পারি। এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আমরা বলি ওমেগার মান হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক। বেশ, তাহলে এই যে সমীকরণ তৈরি হলো, এই সমীকরণটা হচ্ছে একটা সরল দোলগতির সমীকরণ, একটা স্বাভাবিক কম্পনের সমীকরণ আমরা বলতে পারি। এই সমীকরণের যে সমাধান অর্থাৎ এক্স হচ্ছে কত না হলে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, যেখানে এ হচ্ছে এর অ্যাম্প্লিটিউড বা কণাটির, যেখানে এ হলো কণাটির বিস্তার বা অ্যাম্প্লিটিউড, কণার বিস্তার মানে সর্বোচ্চ সরণ। এই যে দোলকটি যদি এখান থেকে সব থেকে যতটা ডিসপ্লেসমেন্ট হতে পারে, সব থেকে যতটা বেশি যাবে, দিয়ে তারপরে আবার ও ঘুরে সাম্যবিন্দুর দিকে আসতে শুরু করবে, সেই সর্বোচ্চ সরণটাকে বলা হয় আমাদের বিস্তার। তাহলে এখানে এ হলো কণার বিস্তার, আর কি ওমেগা তো আমরা আগেই কৌণিক কম্পাঙ্ক বললাম, ফাই এখানে ফাই হলো দশা। তাহলে এই হলো একটি স্বাভাবিক কম্পনের বা সাধারণত একটি সরল দোলগতির সমীকরণ। বেশ, যেখানে ওমেগা সমান আমরা জানি আবার 2π/t, যেখানে টি হচ্ছে পর্যায়কাল, একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে, ইকুয়াল টু 2π × n, যেখানে n হচ্ছে কম্পাঙ্ক, n = 1/t, এটা হচ্ছে কম্পাঙ্ক। বেশ, এবারে আমরা চলে যাই যে যদি একটা দোলক, যে দোলকের কথা আমরা আলোচনা করছিলাম, এই রকম বাতাসে সাধারণ অবস্থায় যদি একটা দোলক থাকে, তাহলে সেই দোলকটাকে যদি আমরা দুলতে দিই, মুক্ত অবস্থায় যদি দুলতে দিই, তাহলে দেখা যাবে যে দোলকটি কিছুক্ষণ দোলার পরেই ও তার দোলন বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এমনিতেই কোনো একটা দোলনাকে কিছুটা দুলিয়ে দিই, তাহলে দেখব যে এপাশ কিছুক্ষণ দুলতে তারপরে সে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ হচ্ছে তার বাহ্যিক কিছু বাধা থাকে, বাহ্যিক বাতাসের বাধা থাকে, তারপরে বিভিন্ন বাতাসের কণা, পার্টিকেল ইত্যাদি বিভিন্ন ধরনের বাধা থাকার জন্য সে আস্তে আস্তে, এবং কি থাকে না হলে একটা দোলক আটকে থাকে, তার ওপরের অংশে আটকে থাকে, সেখানে ঘর্ষণজাত বাধা থাকে ইত্যাদি বিভিন্ন রকম বাহ্যিক বাধার জন্য সে আস্তে আস্তে কি হয়ে যায় না হলে তার যে বিস্তার, সে বিস্তার অর্থাৎ তার অ্যাম্প্লিটিউড বিস্তার আস্তে আস্তে কমাতে থেকে এরকম হতে শেষে বিস্তার একদম শূন্য হয়ে যায়, অর্থাৎ প্রায় থেমে যায়। শূন্য হয়ে যায় বলে মনে করা হয়, সেটা তার মানে থেমে যায়। এই ক্ষেত্রে এইরকম যদি বাহ্যিক বাধা থাকে, তখন আমরা কি দেখি যে এর উপর কোন ধরনের, কতক ধরনের, তাহলে বাহ্যিক বাধা এটাকে বলা হয় ড্যাম্পড, DAMPED, ড্যাম্পড বাহ্যিক বাধা সহ তাহলে কণার কম্পন। এক্ষেত্রে কোন এজেন্ডা, এক্ষেত্রে কোন বল ক্রিয়া করে দেখা যাক। 1 নাম্বার যেটা ক্রিয়া করে সেটা হলো বাহ্যিক জাড্য বল। এক্ষেত্রে বাহ্যিক জাড্য বল যেটা ক্রিয়া করে, বাহ্যিক জাড্য বল বলটাকে আমরা FI ইনার্সিয়াল FI বলতে পারি। সেটা হচ্ছে কত, তার মান হচ্ছে m d2x dt2। তাহলে বাহ্যিক জাড্য বল 2 নাম্বার। এক্ষেত্রে কি, ওই যে বাহ্যিক বাধাজনিত বিভিন্ন প্রকার সব বাধাগুলো মিলে আমরা বলতে পারি, সব বাধাগুলোকে মিলে একটা কি হতে পারে, একটা ড্যাম্পড ফোর্স,
তার মানে একটা বিভিন্ন বিভিন্ন প্রকার বাহ্যিক বাহ্যিক বাধাযুক্ত বল, যেটাকে আমরা বলি এফ অফ ড্যাম্পিং ফোর্স, এফডি। এটার মান আমরা কত হবে, মাইনাস বি ডিএক্স ডিটি। এক্ষেত্রে দেখো নিশ্চয় বাধাযুক্ত বল, তার জন্য এই বাধাযুক্ত বল সবসময় কি হয়, না হলে তার বেগের সঙ্গে সমানুপাতিক হয়। বেগের সঙ্গে সমানুপাতিক হয় অর্থাৎ বেগ যত বেশি হবে তত বাধাযুক্ত বলটা বেশি হয়। তার জন্য এক্ষেত্রে ডিএক্স ডিটি অর্থাৎ বেগের সঙ্গে কি করা হয়েছে, সমানুপাতিক। এবং বাধা বুঝতেই পারছো যে বাধা এক্ষেত্রে এই ধরনের বল বাধাযুক্ত বল, তার জন্য মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। বেশ, 3 নম্বর আরেকটি বল এর উপর ক্রিয়াশীল হয়, সেটা হচ্ছে প্রত্যানয়ক বল, যেটা আমাদের আগেই হয়েছে। তাহলে প্রত্যানয়ক বল রেস্টোরিং ফোর্স, তাহলে আরেকটা প্রত্যানয়ক বল ক্রিয়া করে, যেটাকে আমরা বলি এফ রেস্টোরিং ফোর্স, এফ আর, তাহলে ইকুয়াল টু মাইনাস এ এক্স। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যে কোন কোন এতগুলো বল ক্রিয়া করে। তাহলে আমরা লিখতে পারি যে এইরকম অবমন্দিত এরূপ অবমন্দিত কম্পনের জন্য কেমন সমীকরণ হবে, না হলে এম ডি টু এক্স এম ডি টু এক্স ডি টু ইকুয়াল টু মাইনাস বি ডিএক্স ডিটি মাইনাস এ এক্স। দেখো এটা হচ্ছে তার ক্রিয়াশীল বল, আর এই দুটো হচ্ছে একটা রেস্টোরিং ফোর্স আর একটা রেস্টোরিং ফোর্স হলো, আর একটা বাধাযুক্ত বল, একটা বাধাযুক্ত বল আর একটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্সটা আমরা যখন স্বাভাবিক কম্পন করি তখন রেস্টোরিং ফোর্সটা অলরেডি ছিল, মাইনাস এ এক্স অবশ্যই ছিল, শুধু এখন নতুন সংযোজন হলো বাধাযুক্ত বলের ক্ষেত্রে, নতুন সংযোজন হলো মাইনাস বি ডিএক্স ডিটি। বেশ, তাহলে সমীকরণটা কেমন দাঁড়ালো, সমীকরণটা এরূপ দাঁড়াচ্ছে, দেখো যে এম ডি টু এক্স ডি টি টু প্লাস বি ডিএক্স ডিটি প্লাস এ এক্স ইকুয়ালস 0। আমরা একটুকু করি, সোজা করে নিই, এম দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই, ডি টু এক্স ডিটি টু প্লাস বি বাই এম ডিএক্স ডিটি প্লাস এ বাই এম এক্স ইকুয়ালস 0। সমীকরণটা একটুকু সরলীকরণ করা যাচ্ছে, তার মানে বা ডি টু এক্স ডিটি টু প্লাস, এটা একটা ধ্রুবক আমরা ধরে নিই 2কে, ডিএক্স ডিটি প্লাস এই বি বাই এম ইকুয়াল টু 2কে একটা ধ্রুবক, আর এ বাই এম আমরা অলরেডি আগেই দেখেছি, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এরকম একটা সংক্ষিপ্ত সমীকরণ বার হলো। এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি। এই সমীকরণটাই হচ্ছে অবমন্দিত, ইহাই নির্ণেয় অবমন্দিত কম্পনের সমীকরণ, ইহাই নির্ণেয় অবমন্দিত কম্পনের সমীকরণ। খুব সোজা ব্যাপার। এবার এই যে অবমন্দিত কম্পনের সমীকরণ বার হলো, এখানে তাহলে কত জিনিস আমরা যে ধ্রুবক ধরে নিয়েছি, ধ্রুবকগুলোকে একটুকু বলে দিই যে ধ্রুবকগুলোকে আমরা কি কি ধরে নিলাম। এক্ষেত্রে ধ্রুবকগুলোকে যেগুলো ধরে নিলাম সেগুলো হচ্ছে 2k ইকুয়াল টু, একটুকু বলা ভালো, 2k ইকুয়ালস বি বাই এম। আচ্ছা, আর আরেকটা ধরে নেওয়া হয়েছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, আমরা ধরে নিয়েছি এ বাই এম। এগুলো সবটাই ধ্রুবক, প্রত্যেকটাই ধ্রুবক। বেশ, এবার আমাদের কাজ হচ্ছে সমীকরণটিকে সমাধান করা। সমীকরণটাকে সমাধান করতে গেলে একটা ট্রায়াল সমীকরণ অর্থাৎ পরীক্ষামূলক একটা আমরা সমীকরণ এক্ষেত্রে ধরে নেব। একটি ধরা যাক যে সমীকরণটিকে সমাধান, তাহলে
সমীকরণের সমাধান। সমাধান বার করতে গিয়ে আমরা একটা পরীক্ষণীয় একটি একটা পরীক্ষামূলক সমীকরণ ধরে নেব, যেটাকে ট্রায়াল সমীকরণ বলা হয়। এটা ট্রায়াল ইকুয়েশন বলা হয়। ট্রায়াল সলিউশনে বলে অনেকে, ট্রায়াল সলিউশন, ট্রায়াল এটাকে ট্রায়াল সমাধান বলা হয়। ট্রায়াল সমাধান বলি আমরা। ট্রায়াল সমাধানটা মনে করা যাক যে এক্স ইকুয়ালস এ ই টু দি পাওয়ার এম টি, এরকম একটা ট্রায়াল সমাধান। ট্রায়াল সমাধান যদি এটা হয় তাহলে ডিএক্স ডিটির মান হবে ডিএক্স ডিটি ইকুয়াল টু, এ তো ধ্রুবক, এ বাইরে চলে এলো, ওপরে এম ধ্রুবক, তাহলে ই টু দি পাওয়ার এমটা বার হয়ে গেল ই টু দি পাওয়ার এম টি। তাহলে এটা হলো ডিএক্স ডিটি। এবার ডি টু এক্স ডিটি টু যদি করা হয় তাহলে এটাকে আবার আরেকটা ডিফারেন্সিয়েশন, আরেকটা ডেরিভেটিভ হলে এ দুটো ধ্রুবক দুটো বাইরে বেরিয়ে চলে এলো, আরেকটা এম বাইরে চলে আসবে, তার মানে হবে এ এম স্কোয়ার, তার মানে এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম টি। তাহলে এই দুটো থেকে আমরা এই দুটোকে যদি আমরা সমীকরণ ইকুয়েশন 1-তে বসাই তাহলে সমীকরণ 1-তে বসিয়ে পাই, এই ভ্যালু দুটোকে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসালেই দেখো স্বভাবতই হয়ে যাচ্ছে এ ই টু দি পাওয়ার এম টি, আমি একসঙ্গে কমন নিয়ে নিচ্ছি এম টি, এটা কমন চলে যাচ্ছে, আর পড়ে থাকছে এম স্কোয়ার প্লাস 2km প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো যেহেতু এ ই টু দি পাওয়ার এম টি, এখানে দুটো ঘটনা হতে পারে, এইটা নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের অবশ্যই কোনটা 0 হবে, না হলে এম স্কোয়ার প্লাস 2km প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, না হলে একটা এম এর দ্বিঘাত সমীকরণ এটা, তাহলে এম এর দ্বিঘাত সমীকরণ হলো এম ইকুয়ালস মাইনাস কে প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার বাই 2 ইন্টু 1, তার মানে হচ্ছে বাই 2 1, তার মানে এক্ষেত্রে একটাই হয়ে যাবে, তার মানে এই ভ্যালুটাই থাকবে। বেশ, এখানে যদি তাই হয় তাহলে এক্স আমরা এম কেন লিখলাম, এটা এম এর মান, সুতরাং এম এর মান এটা, তাহলে এক্স এর সমাধান আমরা করব। তাহলে এক্স ইকুয়ালস কি দাঁড়াচ্ছে, a1 দুটো ভ্যালু আমরা নেব, মানে দুটো ক্ষেত্রে ভ্যালু দাঁড়াচ্ছে a1 ই টু দি পাওয়ার মাইনাস কে, আগে প্লাসটা করি, তাহলে প্লাসটাকে আগে নিই, রুট ওভার কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু টি, তাহলে ইন্টু টি, এই গোটা অংশটা ইন্টু টি। এইবার আরেকটা সমীকরণ, দুটো পার্ট a2, এবার মাইনাসের পার্টটা, তার মানে মাইনাস কে মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু টি। এইটা হলো তাহলে সমীকরণের সমাধান। তার মানে এক্স ইকুয়ালস দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস কে আর এই টি চলে আসলো, তাহলে এই দুটোতেই মাইনাস কে টিটা দুটোতে থেকেই কমন, তাহলে পড়ে থাকছে সেটা হলো a1 ই টু দি পাওয়ার রুট ওভার কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু টি, তার সঙ্গে প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু টি।
এটা হলো তাহলে নির্ণয় সমাধান। এটা হলো আমাদের নির্ণয় সমাধান। কিসের সমাধান? না হলে একটি অবমন্দিত কম্পনের যে সমীকরণ তৈরি হয়েছিল তার সমাধান, তার সরণের মান এক্ষেত্রে নির্ণয় করা হলো। এক্ষেত্রে কতগুলি বিশেষ কেস, বিশেষ ক্ষেত্র, এক্ষেত্রে আমাদের কতগুলি বিশেষ ক্ষেত্র আমরা আলোচনা করব। খুব সিম্পল কতগুলি বিশেষ ক্ষেত্র আমরা আলোচনা করব। দেখো দেখো এখানে যদি অবমন্দনটা খুব বেশি হয়, অবমন্দনটা খুব বেশি হয় মানে বাধার পরিমাণটা যদি খুব বেশি হয়, তাহলে কেস ওয়ান আমরা দেখব যদি বাধার মান খুব বেশি হয় তাহলে এক্ষেত্রে কি হবে, কে গ্রেটার দ্যান ওমেগা, অনেকটাই যদি বেশি হয় কে গ্রেটার দ্যান ওমেগা। তবে কি হবে, রুট ওভার কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এই বিষয়টা হবে পজিটিভ, এই বিষয়টা পজিটিভ হবে, ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক যদি এরকম হয় তাহলে এক্ষেত্রে কি হবে, বস্তুর সরণের দুটি পদ আমরা দেখতে পাচ্ছি সমাধানে, তা সূচকীয়ভাবে হ্রাস পায়। এরকম ঘটনায় তখন সূচকীয়ভাবে হ্রাস পায়। ফলে এক্ষেত্রে সমাধানের দুটি পদ, সমাধানের দুটি ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম, দুটি পদ সূচকীয়ভাবে হ্রাস পায়। তার মানে সরণ কি হবে, দ্রুত হারে কমে যাবে এবং একসময় শূন্য টেন্ডিং, মানে কখনো কম্পনটা শূন্য ঠিক হবে না, শূন্য হতে যাবে আর কি। হ্যাঁ, তো এক্ষেত্রে গতিটাকে অপর্যাবৃত্ত গতিও বলা যায়, তাহলে হ্রাস পায়। বেশ, 2 নম্বর কেস টুটাকে কি বলা যায়, যখন দেখো কে ইকুয়াল টু ডাব্লিউ, এখানে কে ইকুয়াল টু ওমেগা, কে ইকুয়াল টু ওমেগা, তার মানে হচ্ছে যে যখন কৌণিক কম্পাঙ্কের সমান হয়ে যায় কে ধ্রুবকটি, তার মানে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এক্স ইকুয়াল টু a1 প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস কে টু ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু টি, আচ্ছা, সমান এই দুটোকে আমরা একসঙ্গে একটা ধ্রুবক ধরে নিতে পারি বি ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু টি। তাহলে এক্ষেত্রেও গতিটা কি হবে, এক্ষেত্রেও অপর্যাবৃত্ত হবে। আচ্ছা, বেশ। আর থার্ড কেস যেটা কেস 3, সেটাই কি হবে, না হলে কে যদি লেস দেন ওমেগা হয় তাহলে এক্ষেত্রে এই যে টার্মটা কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এটা লেস দেন 1 হবে। আর এটা যদি লেস দেন কাল্পনিক রাশি হবে, তার মানে এটা যদি কম হয়, ছোট হয়, এটা বড় হয়, লেস দেন 1 বলবো না আমরা, এটা কি হবে, তার মানে এটা একটা ইমাজিনারি, এই পার্টটা ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক অংশ হবে। এইটা কাল্পনিক অংশ হবে মানে এটা বেশি, তাহলে ভিতরের মাইনাস হয়ে যাবে আর কি, রুটের ভিতরে মাইনাস, তার মানেই হচ্ছে এটা কাল্পনিক। এক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো একটা আই বেরিয়ে আসবে, তাহলে একটা আই রুট ওভার অফ -1 জন্য আই বেরিয়ে আসবে, আর রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এই অংশটি থেকে যাবে। এই অংশটি থাকা মানে হচ্ছে বলা যায় আই দিয়ে একটা বিটা ধরে নিলাম আমরা, তাহলে আই বিটা। এক্ষেত্রে যদি আই বিটা মানে ওমেগা স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি বিটা স্কোয়ার, তবেই তো এটা বিটা স্কোয়ার, তবেই তো কিনা আই বিটা ধরা হয়েছে। বেশ, এরকম হলে তখন সমাধানটা ঠিক এইরকম দাঁড়াবে, যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি দিয়ে a1, প্রথম টার্মটা হবে a1 ই টু দি পাওয়ার আই বিটা টি, আর এটা হবে প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা টি, এটা হবে। তাহলে তার মানেই দেখো এটাও একটা সরল দোলগতির খুব সুন্দর একটা দাঁড়িয়ে যাচ্ছে, সমাধান দাঁড়াচ্ছে যে একটা একটা ধ্রুবক ই টু দি পাওয়ার মাইনাস কেটি
দুটো ধ্রুবক বাইরে চলে আসলো এবং এটা তোমার সাইন অফ বিটা টি প্লাস ডেল্টা, বিটা টি প্লাস ডেল্টা, ডেল্টা যেখানে একটা লেখা যায় যে এখানে এটা দশা। তাহলে এখানেও লক্ষ্য করো যে এখানেও কিন্তু সূচকীয়ভাবে হ্রাস পায়, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি পায়, না হলে এখানেও সময়ের সঙ্গে তাহলে কম্পন সূচকীয়ভাবে বিস্তারটা সূচকীয়ভাবে হ্রাস পায়। এখানেও কি দেখা যাচ্ছে, সময়ের সঙ্গে বিস্তার সূচকীয়ভাবে হ্রাস পায়। আমরা এই লেখচিত্র, এই তিনটেরই এগুলো কিন্তু লেখচিত্রগুলো করলে ঠিক এরকম লেখচিত্র দাঁড়ায়। যদি আমরা লেখচিত্র করি, তার মানে লেখচিত্র যদি আমরা করি তাহলে এইদিকে সময়, এক্স অক্ষের দিকে সময়, এটা সময়, আর এইদিকে যদি বিস্তার, তার মানে স্মরণ, এদিকে স্মরণ, বিস্তারটাই দাঁড়িয়ে যাবে সেদিকে। তার মানে লক্ষ্য করো আস্তে আস্তে আমরা সবগুলোই দেখছিলাম সূচকীয়ভাবে হ্রাস পায়। তার মানে লেখচিত্রগুলো লক্ষ্য করো যে এরকমভাবে, হ্যাঁ এরকমভাবে লেখচিত্রগুলো এরকমভাবে আসবে, হ্যাঁ সূচকীয়ভাবে হ্রাস পাবে। তো এই ধরনের যে ধরনের গতি এগুলোকেই আমরা বলবো যে আস্তে আস্তে স্মরণটা বা তার স্মরণ হ্রাস পাবে, অর্থাৎ তার বিস্তারটাও হ্রাস পেতে থাকবে। এটাই হচ্ছে অবমন্দিত কম্পন। আচ্ছা বেশ, একটা কথা এখানে একটা বিষয় একটুকু মনে রাখা যায় যে অবমন্দন যদি খুব বেশি হয় তখন কি হয়, কম্পনটা আস্তে কম্পনটা আর হয় না, তখন সে কি হয়, সাম্যাবস্থান থেকে বিচ্যুত হয়ে সে ধীরে ধীরে সাম্যাবস্থানে আবার ফিরে চলে আসে। এবং সময় স্মরণ লেখচিত্রটা যেটা আমরা এক্ষেত্রে দেখালাম, এরকম একটা অবমন্দিত গতি তার সৃষ্টি হয়। ঠিক যখন কম্পনহীন হয়ে যায়, মনে হয় যেন একদম কম্পন নেই বললেই চলে, এরকম যদি কম্পনহীন হয়ে যায় পূর্বের অবস্থায় ফেরার জন্য, অবমন্দিত গতির এরূপ যে অবস্থান, একে ক্রান্তিক অবমন্দন বলে। এরকমের যে ঘটনা তাকে বলা হয় ক্রান্তিক বা ক্রিটিক্যালি ড্যাম্পড। একদম যখন পূর্বের অবস্থায় যখন কম্পনহীন অবস্থা যখন হয়, তাকে বলা হয় ক্রান্তিক অবমন্দন। ক্রিটিক্যালি ড্যাম্পড বলা হয় তাকে। ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করলাম আজকে যে স্বাভাবিক কম্পনের সঙ্গে বাধাযুক্ত কম্পনের সমীকরণ আমরা আলোচনা করলাম, এবং তার সমাধান এবং তার লেখচিত্র এবং ক্রান্তিক অবমন্দন দিয়ে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ক্লাস আমরা ফিরে আসব। ধন্যবাদ সকলকে।